বন্ধুরা, প্রথমেই বলি যে মেয়ে যেখানে থাকে সেখানে কিন্তু প্রচুর বরফ পড়ছে। তোমরা হয়তো অনেকেই জানো যে কাশ্মীরেও এখন কিন্তু বরফ পড়ছে। মানে যত জায়গায় আমাদের ইন্ডিয়ার আছে যে বরফ পড়ে, সে সমস্ত জায়গাতেই কিন্তু বরফ পড়ছে। সে কারণে প্রচুর ঠান্ডা বেড়ে গেছে মেয়েদের ওখানে। তো মেয়ে কিন্তু বলছে একদমই থাকা যাচ্ছে না মাম্মাম ঘরের ভেতরে, এত ঠান্ডা। আর মানে এমনিতেই ওখানকার জায়গা ঠান্ডা, আর বরফ পড়লে তার এফেক্ট একটা আসে, যতই রোদ উঠুক যাই হোক না কেন। প্রচণ্ড মানে একদম কনকনে কাঁপুনি যে ঠান্ডা, সেই ঠান্ডাতে ওরা থাকতে পারছে না। আমাদেরকে বলছে যে রুম হিটার কিনে দাও। রুম হিটার ছাড়া কোনো মতেই কিন্তু ঘরে নড়াচড়া করা যাচ্ছে না, ক্লাস করতে পারবো না, মানে এতটাই ঠান্ডা লাগছে। আর মোটা রেজাই হয় না ওখানকার, যেমন কাশ্মীরা ব্যবহার করে আর উত্তরাখণ্ডের লোকরাও ব্যবহার করে, আমরা কিন্তু ওখানে গিয়ে ওকে বানিয়ে দিয়েছি। মানে ওখানকার লোকদের দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওই রেজাইগুলো এত মোটা, মানে ওই রেজাই আমাদের এখানে চলে না, আমাদের এখানে তো এত ঠান্ডা পড়ে না। আর আমাদের এখানে যে ব্ল্যাঙ্কেটগুলো আমরা ঘরে ব্যবহার করি, এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু মেয়েদের ওখানে কোনো রকম শীত মানায় না, মানে এগুলো একটু ফ্যাশন। তো সেই কারণে ওদের ওখানকার মতো বানিয়ে দিয়েছি। মেয়ে বলছে তারপরেও থাকা যাচ্ছে না, রুমের ভেতরে এত কনকনে ঠান্ডা। তো ওর বাবাও বলেছে যে একটা কিনে দেবো তাহলে রুম হিটার, তুই ওখানে গিয়ে দেখ কত মানে দাম টাম কী হয়, তাহলে একটা নিয়ে নে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার ভীষণ ভয় করে। রুম হিটার ইউজ করা তো খুব একটা ভালো নয় শরীরের জন্য। স্কিন কিন্তু ভীষণ ড্রাই হয়ে যায়। তারপরে যদি ওটা সুইচ অফ করতেও ভুলে যায়, চালিয়ে রেখে চলে গেল কলেজে, বা সারা রাত চললো, কিছু একটা ওই হিট থেকে হলো, এই সমস্ত কিন্তু আমি ভয় পাচ্ছি। তবে মেয়ে বলছে যে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো ওই ইন্ডাকশানেও রান্নাবান্না করি, সেগুলো তো বন্ধ করে দিই। আর রুম হিটারে যখন রুমটা অটোমেটিক গরম হয়ে যাবে, তখন দেখবে আমরাই থাকতে পারবো না, ওটা বন্ধ করে দেবো। আমি বললাম সে তো বুঝলাম, কিন্তু চালিয়ে রেখে যদি চলে যাস কলেজে, আমার ওটাই ভয় লাগে। তো এখন দেখা যাক, মনে হচ্ছে কিনে দিতেই হবে। আর এবছর আমাদের এখানেও না ইলেকট্রিক দোকানে দেখেছি প্রচুর কিন্তু বিক্রি হয়েছে রুম হিটার। দোকানদারই বলছিল যে এত ঠান্ডাতে রুম হিটার মানে প্রচুর বিক্রি হচ্ছে, নেবেন নাকি। দিয়ে ওর বাবাও বলছিল একটা নেবে নাকি, কিন্তু আমি নেইনি। আমি বললাম না, অত্যাধিক ইলেকট্রনিক জিনিস যদি ইউজ করি বা শরীরে প্রবেশ করে, সেটা কিন্তু ক্ষতি হবে, সেই কারণে নিইনি আমি। আর সকালবেলা জলখাবার বানিয়ে ফেলেছি, রুটি, পেঁয়াজকলি ভাজা আর দুধ দিয়েছি ওর বাবাকে। তোর বাবা বলছে দুধের মধ্যে চিনি দেবে না, একটুখানি গুড় দাও। তো খেজুরি গুড়ে যে লিকুইড দেখেছো, এখানে না 500 মতো মনে হয় কিনে এনেছিল ওর বাবা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমার আর তো এবছর কপালে নেই, খেতে পারছি না, মানে আমি খাচ্ছি না ইচ্ছে করেই। আমি ওটস খাচ্ছি আর ওর বাবা দেখেছো রুটি খাচ্ছে। আর রুটি আমি এখন একদমই কম খাচ্ছি, তোমাদেরকে বলছি আমি কেন কম, বা আমাকে ডক্টর বারণ করেছে। আমাকে তিথি বলেছিল যে সর্ষে শাককে একটু নুন দিয়ে এভাবে চটকে নেবে। তো আজকে কিন্তু আমি ওর কথা অনুযায়ী একদম চটকে নিয়ে রেখে দিয়েছি, পরে রান্না করব। বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে চটকে যাওয়াতে। আর অনন্যা বলেছিল আমাকে শিম যে বাটা সেটা করতে, আমি রোজই ভুলে যাচ্ছিলাম জানো তো। আছে মনে করে অনন্যার কথা, আমি কিন্তু আজকে শিমগুলোকে একটু বয়েল করে রেখেছি, ও আমাকে যেভাবে বলেছে আর কি, আমি সেইভাবেই করছি। মানে পরে করব, তোমাদের সাথে শেয়ার করবো। আর অনন্যা যদি দেখো তো আমাকে বলো যে হলো কি না, কারণ আমি কোনোদিন নিজে থেকে করিনি সিম্বাটা। আর থেকে থেকে অনন্যা কোথায় হারিয়ে যায় আমি জানি না। ও কিন্তু আমার সাথে কথা বলে না আর একদমই, ভীষণ মিস করি ওকে। জানি না ও আমার ওপর আবার রাগ করেছে কি না। যাই হোক, রাগ করলেও আমাকে জানিও, যারা যারা তোমরা রাগ করো আমাকে যখন জানাও, তখন কিন্তু আমার অন্তত এটুখানি ভালো লাগে যে যাই হোক, রাগ অভিমান হলেও যদি আমাকে জানায়, মানে আমাকে অবশ্যই ভালোবাসে। আমার তো ডাস্ট অ্যালার্জি, বা আমার যে ঠান্ডার ধাঁচ, তো এই ঠান্ডাটা তো আমার আজব রকম, ধুলোবালি থেকে তো আছেই। রেগুলার বেসিক যেগুলো আমি কাজ করি সেই ডাস্টগুলো আমার জন্য ক্ষতিকর কম। তবে আমার জন্য ক্ষতিকর কোনগুলো বেশি, যেগুলো হচ্ছে বইপত্র, দেখবে অনেক পুরনো বইপত্র খাতা থাকে না, অনেক দিন নাড়ানো হয় না, সেই যে ধুলোগুলো, সেই ধুলোগুলো আমার জন্য খুবই ক্ষতিকর। যাই হোক, সেগুলো করতে গেলে আমাকে মাস্ক পরে করতে বলেছে। তো আমি তো যে কাজগুলো এখন করছি রেগুলার বেসিক করি, তো সেই কারণে কিন্তু আমার এইগুলোর জন্য আমি মাস্ক ব্যবহার করি না। তবে খাবার কিছু বিষয়ে কিন্তু আমার রেস্ট্রিকশন আছে। টেস্টে মানে যখন রিপোর্ট এসেছিলো সেখানে কিছু খাবার রেস্ট্রিকশন ছিল। তার মধ্যে আছে, আমি তোমাদের বলে দিই কয়েকটা জিনিসে, যেমন বেগুন, তার সাথে আছে হচ্ছে ডিম, তার সাথে হবে হবে আর হচ্ছে আটা। কোনো দিনও শুনেছো আটাতে মানে আমার অ্যালার্জি, মানে অ্যালার্জি কি, আমার অ্যালার্জি তো চুলকোয় না, আমার অ্যালার্জি হলো ঠান্ডা লেগে যাওয়া। তার সাথে টমেটো, পেঁয়াজ, মানে এই ধরনের খাবার, চিংড়ি মাছ, বোয়াল মাছ,
আবার হচ্ছে যে মাছের মাথা টাথা এই ধরনের রেস্ট্রিকশন আমার আছে। তো এইগুলো আমি কোনোদিনই শুনতাম না, এইগুলোই আমি বেশি করে খেতাম, জানো তো। তো সেই কারণে যে ঠান্ডা লাগার আমার যে ধাঁচটা, এটা যে তোমাদের বলছিলাম না সপ্তাহে একটা করে আমার হয়তো মেডিসিন আমাকে খেতেই হয়। তো ডক্টর আমি দেখিয়েছিলাম, তখন ডক্টর আমাকে বলেছে যে যদি ওই সপ্তাহে একটা করে ওষুধ না খেতে হয়, এই জিনিসগুলো আপনাকে কিন্তু মানতে হবে। খাওয়ার রেস্ট্রিকশনগুলো সবার আগে আমাকে মানতে হবে, জন্য যতটা পারবেন এগুলো কম খেতে। তো আটা ছাড়া তো চলে না বন্ধুরা, তো আটাকে আমি দিয়েছি বাদ, খুব কমই আমি খাচ্ছি। আটা ছাড়া তো মানে প্রত্যেক দিনের ব্রেকফাস্টে তো 2টো রুটি, তো সেখান থেকে আমি এখন ওই আটাটাকে আস্তে আস্তে আমি ছাড়বো। কিন্তু আমি ছাড়লে তো হবে না, আমার সংসারের পরিবারের তো আরও লোকরা খাবে। তো ভেবেছি তোমরা খাও, আমি যেদিন মানে একদম না পারলে নয় সেদিনই আমি খাবো। বিশেষ করে ঠান্ডাকালটা আমি একটু সাবধানে থাকবো, গরমকালটা হয়তো আবার একটু খেলাম, কিন্তু শীতকালে একটু ভালোভাবে মানার চেষ্টা করব। আর যারা যারা ঠান্ডার ধাঁচ আমার মতন, আমার মনে হয় তোমরাও যদি আমার মতন মানে ডক্টর দেখালে অবশ্য তোমরা বুঝতে পারো কোন জিনিসে তোমাদের অ্যালার্জি আছে বা নেই, বা এই ধরনের কিছু খাবারগুলো শীতকালে অ্যাভয়েড করলে হয়তো তোমরাও সুস্থ থাকতে পারবে। আর আপাতত আমি একটুখানি মেনে চলছি বলে আমি দেখলাম যে এই কদিন আমি একটু কিন্তু ভালো আছি। তো তোমাদেরকেও আমি জানিয়ে দিলাম যে তোমরাও একটু সাবধান হয়ে যেতে পারো আমার মতন যাদের ঠান্ডার ধাঁচ। আমার মিষ্টি বন্ধু নার্গিস আমাকে বলেছে যে তোমাকে দেখে মনেই হয় না যে তুমি আমার কেউ না, তোমাকে আমার খুব কাছের মনে হয়। তো এত সুন্দর একটা মিষ্টি কমেন্টস নার্গিস আমাকে করেছে, তো অনেক অনেক ভালোবাসা নার্গিস তোমাকে। আর সত্যি আমি তোমাদের অনেক কাছের, আমি তোমাদের অনেক ভালোবাসি, যেমন তোমরা আমার অনেক কাছের। তোমাদের কমেন্টস পড়েও আমার কিন্তু একটুও মনে হয় না যে সত্যি তোমার সাথে আমাদের বা তোমাদের সাথে আমার যে কোনো ব্লাড কানেকশন নেই, মনে হয় যেন অনেক কাছের তোমরা আমার। আর তোমাদের কথা কিন্তু আমি ভিডিওর পেছনেও যখন এই যে কাজ করি, কর্মগুলো করি না, সব সময় কিন্তু তোমাদের কারো না কারো কথা আমার মাথার মধ্যে ঘুরতেই থাকে, মানে তোমাদেরকে নিয়ে কিন্তু আমি ভাবি। তো অনেক ভালোবাসা নার্গিস, এইভাবে কমেন্টস করে আমার পাশে থেকো। ওদিকে শ্রাবণী তিথি আমাকে জানিয়েছে যে ওরা বিয়ে বাড়ি গেছে, তো লিখেছে আমি দেখতে পারছি না ভিডিও এখন, আমি তোমাকে পরে মানে তোমার ভিডিও পরে দেখবো। শ্রাবণী বলেছে আমি দেখছি, কমেন্টস করতে পারছি না, আমি পরে কমেন্টস করব। তো এগুলো তো আমার ভীষণ ভালোবাসা, যে তোমরা আমাকে অনেক ভালোবাসো, সেই কারণে না এত ব্যস্ততার মধ্যেও আমাকে তোমরা মিস করো। লিপিকা ওর ছেলের কাছে গেছে, ট্রেনে যেতে যেতে আমাকে কমেন্টস করেছে, ওখানে পৌঁছে গিয়েও আমায় ভোরবেলা কমেন্টস করেছে। এগুলো আমার অনেক বড় ভালোবাসা পাওয়া। আর বলিনি বন্ধুরা, দেখো রসুন ফোড়ন দিয়ে তারপরে কিন্তু এই মূলো শাকটা করলাম। চাইলে তোমরা কালো জিরেও ফোড়ন দিতে পারো, মধুমিতা বলেছিল কীভাবে করো, আমি না জানি না, আমার মা একটা জানে ভালোভাবে আদা বাটা দিয়ে কীভাবে একটা নিরামিষভাবে করে। আর এখানে আলু বয়েল বসিয়েছি। তো আমি না আদা বাটা দিয়ে সেই নিরামিষটা কখনো করিনি, আমি তো রসুন দিয়ে খেতে ভালোবাসি, সেই জন্য কিন্তু রসুন ফোড়ন দিয়ে শাকটাকে নর্মালি যেভাবে করার করি। আর এই দেখো এখানে হচ্ছে আমি শিম বাটা মানে পেস্টটা বানিয়ে নিচ্ছি মিক্সিতে, যেভাবে আমাকে অনন্যা বলেছিল। দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আর আমি কিন্তু 2-1টা রসুন দিয়ে দিলাম ওর মধ্যে পেস্ট করার জন্য। তো দেখো বেশ অনেকটাই কিন্তু পেস্ট হয়েছে, আমি ভেবেছিলাম অনেকটা কম হবে। যাই হোক ভালোভাবে একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি, নিয়ে ওটাকে কিন্তু আমি রসুন ফোড়ন দেবো। ও আমাকে বলেছে কুচি কুচি করে রসুন দেবে, এটার মধ্যে আগে ভেজে নিয়েছিলাম না, তো সেই কড়াইয়ের মধ্যেই করলাম, আজকে আর কিন্তু ধুইনি। আর একটু কালো জিরে ফোড়ন আমি দিয়েছি। তো এইভাবে এবার দিয়ে দেবো, আর নুন মিষ্টি দিয়ে মনে হয় নাড়তে হবে। তবে মিষ্টি আমি একদমই দেবো না, কারণ আমার হাজব্যান্ড মিষ্টি দিলে একদমই পছন্দ করে না, আর তাছাড়া আমি তো চিনি একদমই এখন অ্যাভয়েড করছি। তো এটাকে শুকিয়ে শুকিয়ে করে নেব। আর তারপর বলে নিই যে এখানটা হচ্ছে হাঁসের ডিম নিয়ে এসছে ওর বাবা, আমি বলেছিলাম আলুর দম মতন করবো, মানে এই জন্য বেশি করে আলু কেটে নিয়েছিলাম। সে ডিম নিয়ে এসছে দোকান থেকে, এনে বললো না হাঁসের ডিম বানাও। আমার তো ডিম খাওয়াই বারণ, তার উপর আবার হাঁসের ডিম, কিন্তু কি করবো বলো, লোভ সবার আগে, লোভ সম্বরণ করতে আর পারলাম না। তো বললাম যে ঠিক আছে এনেছই যখন, মানে আনতে কিন্তু আমি বারণ করেছিলাম অনেকবারে যে থাক না, খেতে হবে না, ঘরে ডিম এমনি আছে, আমি তোমাকে একটা অমলেট করে দেবো। তার আবার খুব মন হয়েছে, সে কিন্তু ডিমের ডালনা খেতে একটুও ভালোবাসে না, বললো যে না নিয়েই আসি, বানাও একটুখানি। তো আর কি করবো, ওই আলু অতগুলো দিয়েই আমি বললাম না ওই আলুগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে, মানে আলুর দমের মধ্যেই ডিম দুটো দেওয়া আর কি। আলু বেশি হয়ে গেলে ভাল লাগে না খেতে, কিন্তু আলুগুলো কেটে আমি বয়েল করে নিয়েছি না, তারপরে নিয়ে এসছে ডিমগুলো।
যাই হোক গতি ওটাকেই করে দেবো। মেয়েকে যে পার্সেলটা পাঠিয়েছি ওটা কাল বিকেলে গিয়ে পৌঁছেছে। আর ওই পার্সেল সম্পর্কে একজনা জানতে চেয়েছিল। দেখো আমি যখন জানাই বা তোমরা কেউ যখন জানতে চাও, বা কালকে যেরকম আমার বাবার ঘটনাটা বললাম যে জানতে চেয়েছিল আমার পরিচয় টরিচয়, বা একটু বললে ভালো লাগে, তো তোমরা কিন্তু তারপরে আর আমাকে কেউ কমেন্টস করো না। তার আগে একবার দেখাই তোমাদেরকে, এই যে শিম বাটা বানিয়েছি, খেতে দারুণ হয়েছে, একটু মুখে দিয়ে দেখেছি। আর হচ্ছে সর্ষে শাক ভাজা, আর এই হচ্ছে ডিমের ডালনা, আর ভাত হচ্ছে ভাত দিয়ে খাবো পরে। আর বলি বন্ধুরা, যাদের জন্য আমি মানে ভিডিওটা বানাই, যেমন সেদিন পার্সেল ভিডিওটা, কালকে আমি আমার বাবার কথা যে বললাম বা আমার পরিচয় সম্পর্কে, সেটা তো আমি একজনকে উদ্দেশ্য করেই করেছিলাম। তারা কিন্তু আর আমাকে রিপ্লাই দাও না। যদি তোমরা রিপ্লাইটা দাও আমার কিন্তু ভিডিওগুলো করতে ভালো লাগে। বা যখন বলো দিদিভাই এর উপরে বানাবে, সেটা বানালে উত্তর না পেলে কিন্তু ভালো লাগে না। বন্ধুরা এই দেখো, এখানে দুটো ক্লথ কিনেছি। এটা কিনেছি নিচের টেবিল ক্লথটা, তো এটা একটা কিনলাম প্রিন্টেড, আবার কিনলাম প্রিন্টেড নিচেরটার জন্য। তো এই নিচের এই ক্যাবিনেটটার জন্য একটা নিলাম ক্লথ, এটা পরে পাতবো। তো যেহেতু ওটা হোয়াইট কালার, তার জন্য কিন্তু একটু ডিপ নিয়েছি। দেখো আশা করি ভালোই লাগবে পাতলে পরে। তো এই দুটোই নিয়ে এসেছিলাম, কাল তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছিলাম। তো যখন পাতবো সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন এসছি। সিম বাটাটা দারুণ হয়েছে, তবে আমার হাজব্যান্ড বললো একটু ঝাল হয়ে গেছে। ও না একদম ঝাল খেতে পারে না, মানে বাচ্চাদের মতো। কটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখেছো? বাটার বুটার মধ্যে একটু ঝাল ঝোল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তবে আমি কিন্তু আরও আর একদিন বানাবো। আমার ভীষণ ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও ভীষণ ভালো লেগেছে। এ ঘরের খাটটার পায়া দেখেছো অনেক নিচু কিন্তু বানানো হয়েছে, একদম উঁচু নয়, যাতে ওঠা পড়া করতে মায়ের কোনো রকম অসুবিধে না হয়। বা আমরা যখন বুড়ো হব, আজ না এখনও আছি শক্ত সমর্থ, তখন যেন কোনো অসুবিধা না হয়, সেই কারণে কিন্তু। বুঝে যাচ্ছে বন্ধুরা? তো আর পরের ব্লগ নিয়ে আসবে পরের পার্টটুকু, মানে একদম আমি এডিট করতে সময় পাচ্ছি না বলে ছোট্ট ব্লগ দিলাম। আর এরপরে সন্ধ্যে থেকে আমি কি কি করছি সেটা কিন্তু নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।